বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন আরোহী ইন্ডিয়া এসে অরিত্রের বাড়ি যায় এবং জানতে পারে যে অরিত্র বিয়ে করে নিয়েছে এবং তার স্ত্রী গর্ভবতী। এই খবর পেয়ে আরোহী একেবারে ভেঙে যায়। অরিত্রের স্ত্রী এবং মা তাকে অরিত্রের সঙ্গে দেখাও পর্যন্ত করতে দেয় না। আরোহী হোটেলে ফিরে আসে এবং ডিটেকটিভ অর্ঘ্যকে পুনাম দেবীর সম্পর্কে তথ্য জোগাড় করতে বলে। তারপর তারা দুজনে মিলে দার্জিলিং এ পুনাম দেবীর বাড়িতে যায়। আরোহীর মনে অনেক প্রশ্ন ছিল। পুনাম দেবী তাকে বসিয়ে রান্না করতে চলে যান। কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে তিনি আরোহীর সামনে রাখেন আর বলেন, আরোহী, এই নাও তোমার ফেভারিট ডিশ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওয়াও, বেশ টেস্টি হয়েছে আন্টি। আপনি তো খুব সুন্দর রান্না করতে পারেন। আচ্ছা, আপনি কি এখানে একা একা থাকেন? আমি এতদিন আমার ছোট মেয়ে সিনথিয়ার সঙ্গে থাকতাম। কয়েক মাস আগে ওর বিয়ে হয়েছে। তারপর থেকে আমি আর আমার এই কাজের মেয়ে আমরা দুজনেই থাকি। ও আচ্ছা, একা একা থাকতে আপনার খারাপ লাগে না? খারাপ তো লাগে মা। একসময় আমার পরিবার ভরা ছিল, স্বামী, দুটো মেয়ে, শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে সুখে শান্তিতেই সংসার করছিলাম। কিন্তু হঠাৎ করে একটা ঝড় এলো আর সবকিছু কেমন যেন তছনছ করে দিল। আচ্ছা আরোহী, তুমি জানো তো যে আমি তোমার কে হই? এতদিন জানতাম না, তবে কয়েকটা ছবি আর একটা চিঠি পড়ে আমি জানতে পেরেছি আপনি আমার মা, আমার আসল মা। আমি তো ছোটবেলা থেকে জানতাম যে আমার জন্ম ইউএসএ তে হয়েছে, কিন্তু এখন মনে হয় এসব আমাকে মিথ্যে কথা বলা হয়েছে। আমি এত দূর এটা জানতেই এসেছি যে কি এমন ঘটেছিল যার জন্য আপনি আমাকে ছেড়ে, মানে বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমি জানি তুমি কি বলতে চাইছো। আমি কেন তোমাকে অন্যের হাতে তুলে দিয়েছি, কেন তোমাকে নিজের কাছে রাখলাম না। তাহলে শোনো, 22 বছর আগে যখন তুমি মাত্র 1 বছরের ছিলে আর তোমার বোন মাত্র 3 মাসের পেটে, আমরা জিতেন বাবুরা প্রতিবেশী ছিলাম। শুধু প্রতিবেশী বললে ভুল হবে। জিতেন বাবু আর তোমার বাবা ছোটবেলাকার বন্ধু ছিল। দুজনের মধ্যে ভাইয়ের থেকে বেশি ভালোবাসা ছিল। কিন্তু হঠাৎ করে তোমার বাবার ফ্যাক্টরিতে আগুন লেগে যায় আর এই খবর পেয়ে তোমার বাবা মাথা ঘুরে পড়ে যায়। এসব কথা বলতে বলতে পুনাম দেবী অতীতে ফিরে যান। আরে তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আমি এখন কি করব? একটু ধৈর্য ধরো। আমি এক্ষুনি জিতেনদাকে ডেকে আনছি। পুনাম দেবী দৌড়ে জিতেন বাবুকে ডেকে আনেন এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এর পরেও তার স্বামীকে বাঁচানো যায় না। তুমি কেন এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলে? আমি এখন কি দিয়ে বাঁচবো বলো? আর তোমার সন্তানরা, তারা কি করে মানুষ হবে? বৌদি আর দাদাটা খুব বড় শখ পেয়েছিল। আসলে ফ্যাক্টরিতে অনেক কোটি কোটি টাকার জিনিসপত্র ছিল তো, সব এখন চারকার হয়ে গেছে। এত বড় লস হয়েছে, মেনে নিতে পারে না। সবই নিয়তি, কি করবে বলো? দিদি, তুমি এত ভেঙে পড়ো না। আমরা তো সবাই আছি। তোমার সন্তান আমারও সন্তান, ওরা ভালোভাবেই মানুষ হবে। প্লিজ তুমি কেঁদো না, নিজেকে সামলাও আর আঙ্কেল আন্টিকেও বোঝাও। তোমাদেরকে দেখে আরোহীও কান্নাকাটি করছে। ওইটুকুন মেয়ের মনে কি প্রভাব পড়বে এসবের বলো তো? একটু ভেবে দেখো তুমি। আভা দেবী এবং জিতেন বাবু পুনাম দেবী ও তার পরিবারকে অনেক সাহায্য করে। 1 সপ্তাহ পর যখন পরিস্থিতি একটু ঠিক হয়, তখন অনেক পাওনাদার এসে বাড়ির সামনে জড়ো হয়। জিতেন বাবু তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পুনাম দেবী বলেন, এভাবে আর কতদিন চলবে দাদা? পাওনাদাররা কি এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেবে? ওরা তো চিল শুকুনির মতো আমাদের এই বাড়ির উপরে নজর দিয়ে আছে। ভিটে মাটি ছাড়া না করে ওরা আমাদেরকে রেহাই দেবে না। তুমি ওসব চিন্তা করো না বৌদি, সমস্ত ধার দেনা আমি সুদে দেবো। আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও। কিন্তু তুমি যদি আমাদের পেছনে সব টাকা খরচ করো, তাহলে তোমাদের নিজেদের কি থাকবে? একই তোমরা সবকিছু ছেড়ে দিয়ে আমাদেরকে নিয়ে পড়েছো, তার উপরে যদি এইসবও করো, তাহলে আমি তোমাদের ঋণের বোঝাই চাপা পড়ে যাব দাদা। তোমাদের ওসব কিছু ভাবতে হবে না বৌদি। তোমরা শুধু আমাদের প্রতিবেশী না, আমাদের পরিবারও। তোমার বর শুধু আমার বন্ধু ছিল না, ভাইয়ের মতোও ছিল। তাই আমি ভাই হয়ে আমার ভাইয়ের কর্তব্য তো পালন করতেই হবে। বাড়িতে ফিরে এসে আভা দেবী জিতেন বাবুকে বলেন, দেখো, ওনাদের দেনা কম নয়। নয় নয় করে 1 কোটি 1.5 কোটি টাকার কাছাকাছি তো হবে। এতগুলো টাকা তুমি যদি ওনাদেরকে দিয়ে দাও, তাহলে আমাদের কাছে আর কি থাকবে বলো? একই তো আমরা নিঃসন্তান। ডাক্তার বলেই দিয়েছে আমরা কখনোই বাবা মা হতে পারবো না। তাহলে শেষ জীবন কি ভরসায় আমরা কাটাবো বলো তো? আবা, আমার যখন বাবা মা হারিয়ে গিয়েছিল, আমার কাছে তখন কিছুই ছিল না। এই বন্ধুই তো আমাকে 50 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে সাহায্য করেছিল। বৌদি তো নিজের ভাইয়ের মতো 8 বছর নিজের সংসারে রেখেছিল। তারা তো কখনোই আমার কাছ থেকে একটা পয়সাও চায়নি। আর তাদের এই পরিস্থিতিতে আমি যদি না সাহায্য করি, তা কে করবে বলো?
তুমি আমাকে ভুল বুঝছো। আমি সাহায্য করতে বারণ করছি না, কিন্তু আমি যেটা বলছি সেটা পুনম বৌদি কি মেনে নেবে সেই ভয়ে তো বলতে পারছি না। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। ঠিক আছে, একবার আমি বৌদিকে বুঝিয়ে দেখবো। যদি বৌদি রাজি হয়ে যায় তাহলে সেই রকমই ব্যবস্থা করা হবে। জিতেনবাবু এবং আভা দেবী পুনম দেবীর কাছে যায় এবং তাদের মনের কথা বলে। যা শুনে পুনম দেবী বলে, এসব তোমরা কি বলছো? আরোহী আমার সন্তান। একটা মা কি করে তার সন্তানকে অন্যদের হাতে তুলে দেবে বলো তো? তুমি আমার বাড়ি, জায়গা, জমি সব কিছু নিয়ে নাও, কিন্তু ওকে নিও না। বৌদি, আমরা টাকার বিনিময়ে তোমার মেয়েকে চাইছি না। তুমি জানো যে আমি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না, তাই আজ তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি। তোমায় কথা দিচ্ছি আমি ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবো। তাছাড়া আর কয়েক মাস পর তো তোমার আর একটা সন্তান হবে। তুমি তার দিকে তাকিয়ে নিজের সারা জীবনটা কাটিয়ে দিতে পারবে। আমার কাছে কি আছে বলো? আমি তোমাকে জোর করব না, তোমার কাছে হাত জোড় করে এটুকু আবেদন করতে পারি। আভা দেবীর কান্না দেখে এবং মেয়ের ভবিষ্যতের কথা ভেবে পুনম দেবী নিজের মেয়েকে আভা দেবীর কোলে রেখে দেন। এদিকে জিতেনবাবু তার জমা পুঁজি দিয়ে পুনম দেবীর সমস্ত ঋণ শোধ করে দেয়। তারপর ফ্যাক্টরি বিক্রি করে অর্ধেক টাকা পুনম দেবীর নামে ফিক্সড করে দেয়, আর বাকি অর্ধেক টাকা নিয়ে আভা দেবী ও আরোহীকে সঙ্গে নিয়ে বিদেশে চলে যায়। তোকে ছেড়ে থাকাটা আমার পক্ষে খুব একটা সহজ ছিল না, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। বুড়ো শ্বশুর, শাশুড়ি, পেটের সন্তান, আর বাড়িতে খাওয়ার জন্য 1 টাকাও নেই। কয়েকদিন তো শুয়ে শুয়ে কাঁদতাম আর ভাবতাম হয়তো এবার রাস্তায় ভিক্ষা করতে হবে। সেই সময় জিতেনদা আর আভা বৌদি আমার মাথায় হাত রেখেছিল। তাদের দয়াতেই আমরা আজ এত ভালোভাবে দিন কাটাতে পারছি। মা, তোমার উপরে আমার কোনো অভিযোগ নেই। তুমি যা করেছো আমার ভালো ভবিষ্যতের জন্যই করেছো। তোমার কাছ থেকে সবকিছু শুনে আমার বাবা মায়ের প্রতি সম্মান আরো বেশি বেড়ে গেছে। ওনারা আমাকে কখনোই বুঝতে দেননি যে ওনারা আমার নিজের বাবা মা নন। হ্যাঁ, আমি এটা জানতাম। ওনারা দেবতুল্য মানুষ। ঠিক এমন সময় কাজের মেয়েটি অর্ঘ্যকে সঙ্গে করে নিয়ে আসে। আরে অর্ঘ্য, সরি, আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম। মা, এটা অর্ঘ্য, আমার বন্ধু, ডিটেকটিভও বটে। ওর সাহায্য নিয়েই আমি এত দূরে তোমার কাছে আসতে পেরেছি। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, বসো, আমি তোমার জন্য কিছু খাবার আনছি। ঠিক এমন সময় পুনম দেবীর ফোনে ফোন আসে। হ্যালো সিনথিয়া, কেমন আছিস মা? কি তাই নাকি? আজ আমার ভাগ্য কত ভালো। তাড়াতাড়ি আয়, তোকে একটা নতুন মানুষের সঙ্গে আলাপ করাবো। ফোন রেখে পুনম দেবী আরোহীকে বলেন, দেখ তো মা, আজ কত সুন্দর একটা দিন। তো ছোট বোন আর জামাইবাবু আসছে। আসলে কয়েকদিন ধরেই না ওদের আসার কথা। জামাইয়ের ছুটি নেই বলে আসতে পারছে না। আজকে নেমে পড়বে। বাহ, বেশ ভালো। বুঝছিলে তো মা, এখানে এসে আমার খুব একটা লস হয়নি তাহলে। যাক, তোমার এই মুখের হাসি থেকে আমার খুব ভালো লাগছে। তোমার এই হাসি মুখটা বেশ সুন্দর, এভাবেই সারা জীবন হাসতে থাকবে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজার শব্দ হয়। পুনম দেবী দরজা খোলেন এবং তার মেয়ে সিনথিয়া ও জামাই অরিত্রকে দেখে তিনি তাদেরকে ভেতরে নিয়ে আসেন। তাদের দুজনকে চোখের সামনে দেখে আরোহী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অরিত্র ও সিনথিয়াও আরোহীকে দেখে খুব অবাক হয়। পুনম দেবী সিনথিয়াকে বলেন, এই দেখ, এই হলো তোর দিদি, যে এতদিনে ইউএসএতে থাকতো। তোর দিদি আরোহী। দিদি? হ্যাঁ, তোর দিদি। আমি জানি এতদিন পর দেখছিস, সেজন্য খুব অবাক লাগছে, তাই তো? তুই তো জন্মের পর থেকেই প্রথম ওকে দেখলি। তোরা বসে বসে গল্প কর, আমি খাবারের ব্যবস্থা করছি। ডাইনিং রুমে 4 জন মানুষ একে অপরকে দেখে এতটাই অবাক হয়েছিল যে কারোর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। আধ ঘন্টা প্রায় এভাবেই নীরবতাই কাটে। শেষে অর্ঘ্য বলে, আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে কি বলা উচিত। তবে আরোহী, আমার মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। সিনথিয়া, আমি সেদিন তোমার বাড়িতে শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। তোমার কাছ থেকে তোমার স্বামীকে কেড়ে নেওয়ার কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি যাইনি ওখানে। মানে আরোহী আমার বাড়িতে এসেছিল? সিনথিয়া, তুমি তো আমাকে এসব কিছুই বলনি। মা আমাকে বলতে বারণ করেছিলেন। মা তো তোমাদের পুরো ব্যাপারটাই জানতেন। আমি কিছুটা জানি, মানে ওই মায়ের কাছ থেকেই যতটা জেনেছি আর কি। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন মা আর বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি দার্জিলিং এতে বেড়াতে এসেছিলেন। এখানে এসে আমাদের পরিবারের সঙ্গে তাদের আলাপ হয়, তারপর বন্ধুত্ব, আর সেখান থেকেই তো আমাদের বিয়ের কথা ওঠে। আর এটা তো অরিত্রও ছোট থেকেই জানতো। হ্যাঁ জানতাম, কিন্তু ছোটবেলায় আমি এসব সম্পর্কে কিছুই মানতাম না, তাই বিদেশে গিয়ে আরোহীর সঙ্গে আলাপ হয়। আমি তো ঠিক করেছিলাম ওকেই বিয়ে করে জীবন সঙ্গী করে কাটাবো, কিন্তু বাড়িতে ফিরে এসে দেখলাম বাবা মা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে তাই জন্য তো বাধ্য হতে হলো বাবা মার ডিসিশন মেনে নিতে।
থাক, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। আমার যা জানার ছিল আমি জেনে গেছি। তোমরা দুজনে এখানে থাকো আর সময়টা এনজয় করো। আমার মনে হয় আমাদের এবার বেরিয়ে পড়া উচিত। এরপর আরোহী এবং অর্ঘ্য পুনম দেবীর কাছ থেকে বিদায় নেয়। তাকে বুঝিয়ে বলে যে তাদের খুব দরকারি কাজ আছে, তারা আবার কোনো এক সময় তার সঙ্গে দেখা করতে আসবে। এই বলে সেখান থেকে চলে আসে। রাস্তায় অর্ঘ্য আরোহীকে বলে, তুমি কি খুব আপসেট? প্লিজ আমার জন্য মনটা ভালো করে রাখো, তোমার কষ্ট থেকে আমাকেও খুব খারাপ লাগে। অর্ঘ্য, তোমার কথাবার্তা আমার যেন কেমন একটু অন্যরকম লাগছে। ব্যাপারটা কি বলো তো? তুমি কি আবার আমার প্রেমে পড়ে গেলে নাকি? আমার অত সব বুঝে লাভ নেই। আচ্ছা, তুমি এখানে কতদিন আছো? তোমাকে আমার বাবা মার সঙ্গে আলাপ করাতাম। হঠাৎ বাবা মার সঙ্গে আলাপ করাতে মানে কি ব্যাপার? একটু পরিষ্কার করে বলবে? মিস আরোহী, এটা তোমার বিদেশ না। এখানে বাবা মাকে সামনে রেখে সমস্ত কাজ করতে হয়। তবে আমার মনে হয় ও দেশে আর তোমার ফিরে যাওয়া হবে না। ফিরে যাওয়া হবে না মানে? কিন্তু কেন? এখানে আর কে আছে যে আমাকে বাধা দেবে? ভালো করে চেয়ে দেখো, কেউ তো আছে যার জন্য তুমি আর যেতেও পারবে না। এরপর আরোহী হেসে ফেলে। তারপর আর কি, আরোহী তার বাবা মাকে বিদেশে ফোন করে এবং সব কথা বলে। তার পরের দিন ফ্লাইট নিয়ে দেশে ফিরে আসেন এবং অর্ঘ্য ও আরোহীর বিয়ে দিয়ে দেন। এরপর থেকে আরোহী অর্ঘ্যের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজ রাধিকার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার বিয়ে যে এত বড় নামকরা পরিবারে হবে এটা কেউ ধারণা করেনি। কারণ রাধিকাকে দেখতে খুবই শ্যামলা ছিল। রাধিকার বিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অমলেন্দু নাগপালের ছেলে কুমারের সঙ্গে ঠিক হয়েছিল, যে কিনা নিজেও একটি বড় সরকারি কর্মদপ্তরের অফিসার ছিল। এটা দেখে রাধিকার মা কল্যাণী দেবী তো খুশি ছিলই, কিন্তু সব থেকে বেশি খুশি ছিল কল্যাণীর শাশুড়ি মা, অর্থাৎ রাধিকার ঠাকুমা পূর্ণিমা দেবী। তখন পূর্ণিমা দেবী বলেন, আমায় তুই ক্ষমা করে দে রে মা। তুই কালো বলে আমি তোকে অনেক অপমান করেছি, অনেক ছোট বড় কথা বলেছি। ভেবেছিলাম মেয়েদের দেখতে সুন্দর হলেই ভালো জায়গায় বিয়ে হবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আর তুই আজ সেটা প্রমাণ করে দেখালি। মা, আপনি এরকম করে বলবেন না। আপনি বাড়ির বড়, আপনি রাধিকাকে মন খুলে আশীর্বাদ দিন। ও যেন ভবিষ্যতে আরো অনেক উন্নতি করতে পারে। হ্যাঁ রে মা, আশীর্বাদ তো দিচ্ছি, একই সঙ্গে নিজেদের ব্যবহারের জন্যও পস্তাচ্ছি। সত্যি রাধিকা আমাদের বাড়ির গর্ব, আজ ওর জন্যই আমাদের মুখ এত উজ্জ্বল। কল্যাণীর বারে বারে মানা করার সত্ত্বেও সেদিন সকলে শুধু রাধিকারই গুণগান গেয়ে যাচ্ছিল। এটা দেখে একদিকে কল্যাণীর গর্বে বুক ফুলে উঠছিল। আজ রাধিকা তার যোগ্য সম্মান পেয়েছিল, কিন্তু প্রথম দিকে এটা ছিল না। তার শ্যামলা রঙের জন্য সকলেই তাকে অবহেলা করত, আর পূর্ণিমা দেবী তো তাকে দু চোখেই দেখতে পারতো না। অনেকদিন আগের কথা, যখন রাধিকার মা অর্থাৎ কল্যাণী দেবীরও বিয়ে হয়নি, তখন পূর্ণিমা দেবী তার দুই ছেলে কিশোর ও স্বপনের সঙ্গেই থাকতো। পূর্ণিমা দেবী একটু আলাদা চিন্তা ভাবনার মহিলা ছিল, আর সে নিজে দেখতে সুন্দর হওয়ায় শ্যামলা রঙের মানুষদের পছন্দ করতো না। এমনই একদিন পূর্ণিমা দেবীর ছেলেদের বিয়ের জন্য বাড়িতে একটি ঘটক আসে। এই যে দেখুন দিদি, এই মেয়েটি বিএড করেছে, এর বাবা স্কুলের হেডমাস্টার। এ পড়াশোনায় খুব ভালো, কয়েকদিন পরই সরকারি চাকরি পেয়ে যাবে। না না, এই মেয়ে চলবে না, আমাকে আরো সুন্দর দেখতে মেয়ের ফটো দেখান। আমি এরকম শ্যামলা মেয়েকে বাড়ির বৌমা করব না। আরে দিদি, আপনি কি বলুন তো, সামান্য শ্যামলা রঙের কারণে আপনি এরকম একটি যোগ্য মেয়েকে অস্বীকার করছেন? মেয়েটির কি খারাপ আছে আমায় বলুন তো। দেখুন ঘটক মশাই, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি যেমন তেমন দেখতে বৌমা করব না। আমার বৌমাদেরকে দেখতে সকলের থেকে আলাদা হবে, একেবারেই নিখুঁত, আর গায়ের রং যেন দুধের মতোই সাদা হয়। আমি কালো দেখতে কাজের লোককে বাড়িতে রাখি না, আর কালো বৌমা আনবো আপনি ভাবলেন কিভাবে? এমন করে বলছে যেন আকাশ থেকে পরি ধরে এনে দিতে হবে। যাদের শ্যামলা রং তাদের জন্য বিয়ে হয় না। আচ্ছা পূর্ণিমা দেবী, আমি সেরকম মেয়ে দেখলে আপনাকে জানাবো, কিন্তু আমার মনে একটি প্রশ্ন আছে, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করব। হ্যাঁ করুন না, করুন, এতে লজ্জার কি আছে? আপনি তার মেয়ের বাবা নন? না মানে, আপনি এরকম ফর্সা বৌমা চাইছেন, ঈশ্বর না করুক যদি আপনার বাড়ির কোনো মেয়ে কালো হয়, তাহলে আপনি কি করবেন? ওদেরও তাহলে বিয়ে হবে না নাকি? সেটার কোনো প্রশ্নই আসবে না, বুঝলেন? আম গাছে কখনো জাম ফলে না, আর আমি সেই জন্যই তো দেখতে সুন্দর ফর্সা বৌমা খুঁজছি, যাতে আমার বংশে কেউই কালো না থাকে। এটা শোনার পর ঘটকটি অবাক হয়ে সেখান থেকে চলে যায়।
এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বহু খোঁজাখুঁজির পর পূর্ণিমা দেবী তার ছেলেদের জন্য সত্যিই দুটি অসাধারণ দেখতে বৌমা খুঁজেছিল, যাদেরকে দেখতে কাউকে কারোর থেকে কম ছিল না। এরপর সে তার বড় ছেলে কিশোরের সঙ্গে আলপনা ও ছোট ছেলে স্বপনের সঙ্গে কল্যাণীর বিয়ে দিয়েছিল। তার বৌমাদের দেখতে সুন্দর হওয়ার কারণে পাড়া প্রতিবেশী সকলেই তাদের নাম করত। পূর্ণিমা দেবীও তার বৌমাদের নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। এভাবেই হাসি খুশিতে বেশ কয়েক মাস কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তারা দুই বউ একসঙ্গেই গর্ভবতী হয়ে যায় এবং তখন পূর্ণিমা দেবী তাদেরকে আরো খেয়াল রাখতে শুরু করে। একদিন, এই যে বড় বৌমা, এই নাও, এই আপেলগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, রান্নাঘরে কেশর দুধ রেখে এসেছি, মনে করে ওটাও খেয়ে নিও। ওহ মা, আপনিও না, এগুলো খেয়ে কি হবে বলুন? প্রতিদিন এত এত খাবার খেতে আমার ভালো লাগে না। ভালো লাগে না বললে চলবে না, এগুলো তোমাদেরকে খেতেই হবে, তবেই না আমার নাতি স্বাস্থ্যবান ও দেখতে সুন্দর হবে। আমি বড়দের মুখে শুনেছি গর্ভে সন্তান থাকলে এগুলো খেলে বাচ্চা ফর্সা ও দেখতে সুন্দর হবে। এই যে ছোট বৌমা, তুমি এসে গিয়েছো, তুমি এগুলো খেয়ে নাও, বুঝলে? আমি চাই আমার দুটো নাতি রাজপুত্রের মতো দেখতে সুন্দর হোক। আচ্ছা ঠিক আছে মা, সারাদিন শুধু আমাদের চিন্তা ভাবনা করলেই তো চলবে না, আপনাকেও তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই নিন, আমি আপনার জন্য চা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, আপনিও এগুলো তাড়াতাড়ি খেয়ে নিন। এটা শোনার পর পূর্ণিমা দেবীও খুশি হয়ে যায়। এভাবেই হাসি খুশিতে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। এমনই একদিন আলপনার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে হসপিটালে নিয়ে গেলে সে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। মেয়েটিকে দেখতে খুবই সুন্দর ছিল, আর এটা দেখে পূর্ণিমা দেবী খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল। পূর্ণিমা দেবী যেরকম আশা করেছিল ঠিক সেরকমই বাচ্চা হয়েছিল। তারা বাচ্চাটির নাম রাখে সোনালি। হসপিটাল থেকে ছুটি হয়ে বাড়িতে আসার পর পূর্ণিমা দেবী সোনালীকে খুবই ভালোবাসতে থাকে। সারাদিন তাকে নিয়ে সে খেলাধুলা করতে থাকে। আহারে, আমার চাঁদের টুকরো রাজকুমারী, তুই আমার সোনা পাখি। বৌমা, আমাদের সোনালীকে খুব সুন্দর দেখতে হয়েছে, তুমি দেখবে এর বিয়ে খুব ভালো জায়গায় হবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ও যেন ভালোভাবে মানুষ হয়ে যায়। হ্যাঁ রে মা, আমি তো তোদের জন্য সবসময় প্রার্থনা করি, শুধু ছোট বৌমার বাচ্চাটা হয়ে গেলেই শান্তি পাই। ছোট বৌমা, তুমি দেখছো তো আমাদের সোনালীকে কত সুন্দর দেখতে হয়েছে, যেন তোমার বাচ্চাকেও এরকম সুন্দর দেখতে হয়, বুঝলে? সেটা আমি কিভাবে বলবো মা? ঈশ্বর আমাকে যেরকম বাচ্চা দেবেন সেরকমই তো নিতে হবে, তাই না বলুন? কল্যাণের মুখে এরকম কথা শোনার পর পূর্ণিমা দেবীর মুখ বিকৃত হয়ে যায়। এরপর সে কিছু বলতে যাবে কি ঠিক তখনই স্বপন কল্যাণীকে ডাক দেয়। স্বপনের ডাকের আওয়াজ পেয়ে কল্যাণী সেখান থেকে চলে যায়। আরে তুমি কিসব উল্টোপাল্টা কথা বলছিলে? তুমি জানো না মা কেমন? মা শ্যামলা রঙের মানুষদের একেবারেই পছন্দ করেন না। আর এনিওয়ে, আমারও ইচ্ছা যে আমাদের মেয়েকে দেখতে সোনালির মতোই সুন্দর হোক। ওই বাড়িতে শুধু পূর্ণিমা দেবীই নয়, বরং সকলের ইচ্ছা একই জেনে কল্যাণী খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সে তার বাচ্চাকে যেন দেখতে সুন্দর হয় এই বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। কল্যাণীর সন্দেহ ঠিকই মিলে যায়। হ্যাঁ, কল্যাণীর মেয়েকে দেখতে শ্যামলা বর্ণেরই হয়েছিল, আর যেটা সেই বাড়ির কেউই চেয়েছিল না। এমনকি কালো মেয়ে হয়েছে শুনে বাড়ির কেউ তাকে দেখতেও যায়নি। কয়েকদিনের মধ্যেই কল্যাণী তার মেয়ে রাধিকাকে নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু বাড়িতে আসার পর সোনালীর সঙ্গে তার মেয়ের ভেদাভেদ দেখে কল্যাণীর চিন্তা দ্বিগুণ বেড়ে যায়। হে ঈশ্বর, আমি এবারে কি করব? আমার মেয়েকে তো কেউ ভালোই বাসে না, কেউ ওকে আদরও করে না। এখন ও শ্যামলা হলে এতে ওরই বা কি দোষ? কি হলো, তুমি আবার কাঁদছো কেন? এক তো কালো মেয়ের জন্ম দিয়ে আমাদের বংশের নাম খারাপ করেছো, তার উপরে কান্নাকাটি করে আমাদেরকে অভিশাপে ফেলবে নাকি? ও অভিশাপে ফেলতে যাবে কেন? এই কালো মেয়ে তো আমাদের জীবনে প্রথম থেকেই অভিশাপ হয়ে এসেছে। না জানি কোন জন্মের পাপ করেছিলাম যে এরকম মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তুমি একটু চুপ করো। তুমি বাবা হয়ে এরকম কথা বলতে তোমার লজ্জা করে না? ছি স্বপন, ছি। তুমি আর ছিভা করো না, যে যেরকম তাকে তো সেরকম বলতেই হবে। আর তুমি দেখো আমার স্বপন কত ফর্সা, আর তুমিও তো ফর্সা, তাহলে তোমাদের মেয়ে কালো হলে লোকে তো বলবেই। এভাবেই শুধু সেদিন নয়, কল্যাণীকে প্রতিদিনই কিছু না কিছু শুনতে হতো, আর সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বেড়েই চলেছিল। অপরদিকে সোনালীকে দেখতে খুব সুন্দর হওয়ায় তাকে সকলেই ভালোবাসতো। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। ধীরে ধীরে তারা বড় হয়ে ওঠে।
বাড়ির সকলের মতো সোনালীও রাধিকার থেকে আলাদা থাকতে শুরু করে। অন্যদিকে রাধিকার শ্যামলা রঙের কারণে কোনো বান্ধবীও ছিল না, আর সে প্রায় তার মাকে বিভিন্ন প্রশ্ন করত, যেগুলোর উত্তর দেওয়া কল্যাণের পক্ষে কঠিন হয়ে পড়ত। তাই একদিন, তুই কি জিজ্ঞাসা করতে চাইছিস? এই তো যে কেউ তোকে ভালোবাসে না কেন? তবে শোন, তুই কালো বলে তোকে কেউ ভালোবাসে না, এতে তোর কোনোই দোষ নেই রে মা। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। তোকে কিছু হয়ে ওদেরকে দেখিয়ে দিতে হবে, যখন তোকে সমাজ রূপের কারণে নয়, গুণের কারণে চিনবে। আর আমি তো তোর কাছ থেকে এটাই চাই। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে পূর্ণিমা দেবী আসে ও সে বলে, মেয়েকে এইসব উলফাল জিনিস না শিখিয়ে ভালো করে বাড়ির কাজ কাম শেখাও, যদি কেউ দয়া করে বাড়ির কাজের লোক হিসাবে বউ করে নিয়ে যায়। আপনি একটু চুপ করুন মা। পৃথিবীতে সবাই রূপের কারণে নয়, কিছু কিছু মানুষ গুণের কারণেও পরিচিতি পায়, আর আমি আমার মেয়েকে সেই শিক্ষাই দেব, বুঝেছেন? এটা শোনার পর পূর্ণিমা দেবী রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সোনালীকে দেখতে সুন্দর হওয়ায় জমিদার বাড়ি থেকে তার বিয়ের সম্বন্ধ আসে। এটা শুনে বাড়ির সকলেই খুশি হয়ে যায়। তোরা দেখেছিস তো আমি কেন সুন্দর দেখতে মানুষ পছন্দ করি? আজ সোনালীকে দেখতে ভালো বলে জমিদার বাবু নিজেই এই সম্বন্ধ পাঠিয়েছেন। ওর তো নসিব খুলেই গেল, সোনালী রাজবাড়িতে গিয়ে সারা জীবন রাজত্ব করবে। হ্যাঁ ঠাকমা, তুমি ঠিকই বলেছ। আমিও তোমার মতোই নীতি অবলম্বন করব। আমার বাড়িতেও আমি কালো দেখতে কাউকে রাখবো না। সকলের অপমানজনক কথাবার্তা শুনে শুনে রাধিকা একেবারেই বিরক্ত হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সে সবকিছু ভুলে পড়াশোনায় মনোনিবেশ করে, যার ফলে সে খুব ভালো রেজাল্ট করে। এটা দেখে কল্যাণী খুবই খুশি হয়ে যায়। এরপর রাধিকা আরও পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়। বেশ কয়েক বছর সে কলেজে টপ করতে থাকে এবং পড়াশোনা শেষে তাকে ডিএম পদের জন্য সিলেকশন করা হয়। এরপর রাধিকা তার প্রাপ্য সম্মান পেতে থাকে এবং কয়েকদিনের মধ্যেই জেলা ম্যাজিস্ট্রেট তার ছেলের জন্য বিয়ের সম্বন্ধ পাঠায়। এটা শুনে আজ সকলেই খুশি ছিল, আর পূর্ণিমা দেবী তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে ক্ষমা চাইছিল। ঠিক তখনই সেখানে স্বপন চলে আসে। হ্যাঁ রে মা, তোর ঠাকমা ঠিকই বলছে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। তুই শ্যামলা বলে আমরা কখনোই তোকে ভালোবাসিনি। আমার তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে, আমি এরকম বাবা কেন হলাম। বাবা, ঠাকমা, তোমরা এভাবে বলে আমাকে আর ছোট করো না। আমি তোমাদের উপরে কোনোদিনই রেগেছিলাম না। তোমরা আমার গুরুজন। আজ আমি যা কিছু হতে পেরেছি সবই তোমাদের জন্য। তারা সকলেই জানতো যে রাধিকা তাদের মন রাখার জন্যই বলছে, কিন্তু তবুও তার উদার মনোভাব দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়। এরপর রাধিকার ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর রাধিকা সংসারের পাশাপাশি তার দায়িত্বও পালন করতে থাকে।